দেখি তোমরা স্যার কবে ভিডিও কবে ক্যামেরা অন করলেই হয়ে যায় কিন্তু স্যার। বাংলাদেশ হ্যাঁ সরকার জানে। স্যার ভিডিও অন করলে কিন্তু সবাইকে দেখা যায় স্যার। একদিন বিকালবেলা স্যার ক্লাস নেওয়া হোক স্যার, সবাই ভিডিও ক্যাম অন করবে, আমরা সবাই সবাইকে দেখতে পারবো স্যার। হ্যাঁ একটু সাজিয়ে সুজিয়ে আসবে সবাই, একটু সাজিয়ে সুজিয়ে জি স্যার। একদম মনে করে যে মানে এখন কিছু দেখবো না। করেন স্যার, এখন মানুষ কম আছে স্যার। আমি যখন প্রেজেন্টেশন নিতাম ওই প্রেজেন্টেশনের দিন কিন্তু বিশাল খাওয়া দাওয়া হইতো, বুঝছো? জি স্যার, আমি একটা যখন প্রেজেন্টেশনের দরকার আছে, প্রেজেন্টেশন সবাইকে নিতাম দিয়ে সেই দিবেন অনেক। প্রেজেন্টেশনের দিন বিশাল খাওয়া দাওয়া। তবে ওই মানে এটা হয়তো কেউ ডোনেট করতো বা সবাই মিলে ডোনেট করতো করে বিশাল খাওয়া দাওয়া হইতো সেদিনকে, একদম সাজিয়ে সুজিয়ে আসতো সবাই, ছবি টবি তুলতো, মজা আর কি। স্যার, হ্যাঁ প্রত্যেক স্যার সেমিস্টারে গরু কোরবানি করতে হইতো নাকি স্যার খাওয়া দাওয়ার সময়? থাকি থাকি কিছু বলছো? স্যার গরু কোরবানি দিতেন নাকি স্যার? না এমনি এমনি আমরা সবাই মিলে করতাম আর কি, গরু কুরবানি দিয়ে তো লাভ নাই, সবাই মিলে করাটাই better। জি স্যার। তো স্যার খুবই স্যার, মজা আমার হতো। একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ মুসা বলো। স্যার ঘটনা হচ্ছে আমরা যে এখানে প্রত্যেকটা রুট বের করতেছি, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে কোথায় ইউজ হবে, এটা মানে আমি এটার ইমপ্লিকেশনটা জানতে চাচ্ছি। এই মুসা তুমি জীবনে কি হইতে চাও আমরা বলো তো দেখি, আমি বলে দিই তোমার এটা লাগবে কিনা। স্যার আমি বেসিক্যালি প্রোগ্রামার হইতে চাই। তাহলে তো তোমার তো এটা ছাড়া কোনো গতি নাই। কিন্তু স্যার এটা কোথায় লাগে, মানে এখন পর্যন্ত আমার কোথাও মনে লাগে। করো কি তুমি প্রোগ্রামিং এ তুমি মনে করো যে প্রোগ্রামিং করছো, প্রোগ্রামিং করবে কোনো একটা প্রবলেম সলভিং কম্পিটিশনে গেলা বা বা কোনো একটা মনে করো আহারে তুমি তো প্রোগ্রামার কিন্তু তুমি নিউমেরিক্যাল মেথড জানবে না। নিউমেরিক্যাল মেথড তোমাকে যে জিনিসটা দিবে কি, এটা তো একটা বেসিক নলেজ, যে এরকম হাজার হাজার কোটি কোটি মনে করো যে মেথড আবিষ্কার হয়েছে পৃথিবীতে। যেমন মনে করো যে তুমি একটা শর্টেস্ট ডিস্টেন্স প্রবলেম সলভ করবা, হ্যাঁ, তো সেখানে তো তোমার একটা অ্যালগোরিদম লাগবে, লাগবে না? সেই স্যার অ্যালগোরিদম, লাগবে। ওই অ্যালগোরিদমটাই তো নিউমেরিক্যাল মেথড, তো ওই মেথডটা হয়তো আমরা পড়ছি না। না মানে স্যার আপনার কথার সাথে একমত, কিন্তু এই যে পার্টিকুলারলি যে রুট ফাইন্ডিং স্যার শুধুমাত্র হেল্পফুল হয় প্রাইম নাম্বার গুলা যখন আমরা যে এনক্রিপশনে কাজ করি সেক্ষেত্রে, কিন্তু স্যার সেটাও শুধু সেই স্যার। ক্ষেত্রে না, শুধু সেই ক্ষেত্রে শোনো আমি তোমাকে বলি, আমরা আমরা যখন অনেক বড় বড় প্রবলেম সলভ করি মানে গবেষণায়, যেমন মনে করো যে আমি একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, সেটা হলো কি যে আমি একটা গ্লাসের মধ্যে একটা জুস মিক্স করলাম, করার পরে সেই জুসটা আমি খাইতে চাই। তো খাওয়ার পরে আমি জুসটা খাইলাম, খাওয়ার পরে আমার শরীরের ভিতরে কি ধরনের সে পরিবর্তন আনলো, মানে কতটুকু আমি আমার কুলিং সে করলো, কতটুকু হিট ট্রান্সফার হলো শরীরের ভিতরে, এইটা আমি অ্যানালাইসিস করতে চাই। তো এটা অ্যানালাইসিস করার আগে তোমাকে যেটা করতে হবে যে এই জুসটাকে তোমার অ্যানালাইসিস করতে হবে, ঠিক না? কোন একটা জিনিসের ভিতরে জুসটা আছে সেটাকে চিন্তা করে এটাকে মডেলিং করতে হবে, ম্যাথমেটিক্যাল মডেলিং করতে হবে। তো যখন তুমি এটা ম্যাথমেটিক্যাল মডেলিং করবা, তোমার দেখবে যে একটা সময় এসে তোমাকে ইকুয়েশন দাঁড় করতে হবে। ওই ইকুয়েশন গুলোকে সলভ করতে যাওয়ার পরে তোমাকে নিউমেরিক্যাল মেথডে যেতে হবে। মেথড অনেক বড়, যে কোনো একটা মেথড, মনে করো যে তুমি হয়তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলো, তুমি হয়তো রাঞ্জিকুট্টা মেথড ব্যবহার করলো, রাঞ্জিকুট্টা মেথড ব্যবহার করো। তো রাঞ্জিকুট্টা মেথড ব্যবহার করার পরে একটা সময় এসে দেখালো যে তোমার একটা ছোট্ট ইকুয়েশন রয়ে গেছে, এরপর আর সলিউশন দিচ্ছে না, কারণ ওখানে একটা ছোট্ট ইকুয়েশন পাওয়া গেছে, ছোট্ট ইকুয়েশন, ছোট্ট মনে করো যে অ্যালজেব্রিক ইকুয়েশন। তো অ্যালজেব্রিক ইকুয়েশনকে তুমি তখন কিভাবে সলভ করো, তখন তো তোমার ওই রুট ফাইন্ডিং মেথড ব্যবহার করতে হবে, করে তারপরে আগাইতে হবে। মানে গবেষণার ক্ষেত্রে তুমি যখন ডিপ লার্নিং এ যাবা, তখন দেখবে যে এইগুলো বারবার আসতেছে, যে নিউটন রাফসন মেথড, ওহো, এইটা তো আমি মানে ফাইনাইট এলিমেন্ট মেথড ব্যবহার করার পরেও এটা ব্যবহার করতে হবে। তোমরা যারা গবেষণা করছো বা তোমরা যারা স্যার গেম ডিপ ডেভেলপ করবে, লার্নিং এ বা এগুলা তো স্যার অলরেডি তো এক্সিস্টিং লাইব্রেরি আছে স্যার, মানে মানে এক্সিস্টিং লাইব্রেরি আছে, কিন্তু তুমি লাইব্রেরি ব্যবহার করলে তো হবে না, তোমাকে তো জিনিসটা জানতে হবে যে এই ভিতরটা কিভাবে কাজ করে। যেমন আমরা প্যাকেজ ইউজ করছি কনসোল মাল্টিফিজিক্স, যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা ইকুয়েশন গুলো দিয়ে দিই, সে সলিউশন করে দিয়ে দেয়। কিন্তু এটাই কি শেষ? এটাই কি শেষ? আমার জানতে হবে না আসলে এ কিভাবে কাজ করছে, তাহলে না আমি নতুন নতুন জিনিস বাইর করতে পারবো, না তো নতুন নতুন জিনিস বাইর করতে পারবো না। মানে কোনো একটা মনে করো যে কোনো একটা মেশিন আছে কম্পিউটারে, এই যে কম্পিউটার তোমরা পড়ছো, কারণ অলরেডি তো কম্পিউটার বানাইলেছে, তাহলে তোমার কম্পিউটার পড়ে লাভটা, কম্পিউটার কেন পড়বা তুমি? ওখান থেকে আরো ডেভেলপ করার জন্য, ঠিক না? জি স্যার। এই জন্য পুরোটা কম্পিউটার তোমার জানতে হবে, জানার পরেই তো তুমি অন্যগুলোকে ডেভেলপ করবা। বিষয়টা এরকমই। যেমন মনে করো যে তুমি এবিসি না শিখে কি তুমি পড়তে পারবা কখনো?
করতে পারবে না। এই জন্য বেসিক জিনিসগুলো না শিখে কোনোদিন অনেক বড় বড় কাজ করা যায় না। যেন আমরা যখন নিউমেরিক্যাল মেথড পড়ছিলাম ফোর্থ ইয়ারে, আমরা ফোর্থ ইয়ারে পড়েছি, থার্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারে পড়েছি, মাস্টার্সে পড়েছি। তো এখন নিউমেরিক্যাল মেথডে কয়টা মেথড পড়েছি আমরা? ওখানে 20টা 25টা মেথড আমরা পড়েছি। কিন্তু আমি তো এখন ফাইনাইট এলিমেন্ট মেথড নিয়ে কাজ করছি, ফাইনাইট ডিফারেন্স মেথড, অনেক অ্যাডভান্স লেভেলের মেথড। সেই অ্যাডভান্স লেভেলের মেথডগুলো বুঝতে গেলে আমার এই কনসেপ্টগুলো দরকার। মনে করো যে তুমি একটা সিমুলেশন করবা, কোনো একটা জায়গায় কোনো একটা জিনিসকে সিমুলেট করবা, তো সিমুলেট তো কোনো একটা নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে করতে হবে। তুমি কি নরমালি করতে পারবা? নরমালি তো কোনোভাবেই করা যায় না, কারণ নন লিনিয়ারিটি এত বেশি অ্যারাইজ করে যে ওখানে নরমালি সিমুলেট করা ডিফিকাল্ট। এই জন্য ওই জিনিসটাকে কোনো একটা ইকুয়েশনের মাধ্যমে ফালাই দিলে ওই প্রবলেমটার কমপ্লেক্সিটি কমে যায়। আমার মনে হয় কি তোমরা আরো বুঝতে পারবে যদি আসলে তোমরা তো এখন 6 না 7 সেমিস্টার না তোমরা? স্যার 6। হ্যাঁ, তোমরা যখন প্রজেক্ট করবে বা থিসিস করবে তখন দেখবে, যেমন আমার সাথে লিজা মানে সিনথিয়া আমার সাথে গবেষণা করছে। তো সিনথিয়ার গবেষণার বিষয়টা হলো তোমার এই বায়োথার্মিয়া, মানে আমাদের শরীরে যে ফোড়া হয়ে যায়, ফোড়া হয়, টিউমার হয়, তাই না? তো এখন ফোড়া বা টিউমারকে ভালো করতে গেলে কি করতে হয়? থেরাপি দিতে হয়। মানে ক্যান্সার যখন হয়ে যায়, তখন এটা যখন ক্যান্সার হয়ে যায় মানে যখন ওই সেলগুলো অনেক বেশি বেশি বাড়তে থাকে, তখন কি করতে হয়? তখন আমাকে থেরাপি দিতে হয়। কি থেরাপি দিতে হয়? হিট থেরাপি দিতে হয়। হিটের মাধ্যমে ওই সেলগুলোকে ধ্বংস করতে হয়, নাকি? হিটের মাধ্যমে সেলগুলোকে ধ্বংস করতে হয়। এখন তুমি তো বিভিন্ন মেশিনের মাধ্যমে সেলগুলোকে ধ্বংস করো, তো সেলগুলোকে ধ্বংস করার সাথে সাথে আরো অনেক এফেক্ট হচ্ছে না শরীরের ভিতরে? আরো খারাপ কিছু এফেক্ট হচ্ছে না? এখন আমি সিনথিয়াকে বলছি যে তুমি এক কাজ করো, এই যে থেরাপি দেওয়া হচ্ছে, এই যে বিভিন্ন প্রকার হিট থেরাপি, হ্যাঁ, থার্মাল থেরাপি, ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করার জন্য যেটা আমরা দিচ্ছি, সেটা দেওয়ার পরে আমার শরীরের ভিতরে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হচ্ছে সেটা সিমুলেশন করে বাইর করতে পারবে কিনা? যেমন স্যার কিভাবে করা সম্ভব? আমি বললাম যে তাইলে তুমি প্রথমে একটা গ্রোথ মডেল দাঁড় করাও। শরীরে যেখানে মনে করো কোনো একটা শরীরে টিউমার হয়েছে, টিউমারের বিষয়গুলোকে চিন্তা করে এগুলোকে দিয়ে একটা তুমি ইকুয়েশন তৈরি করো। তো সে একটা ইকুয়েশন তৈরি করলো, এইবার এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে বিপদ। নর্মালি কোনোভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে কিন্তু সলভ করা যাচ্ছে না। এখন আমি বললাম তাহলে কাজ করো, একটা নিউমেরিক্যাল মেথড ধার করার চেষ্টা করি। তো স্যার কি ধরনের নিউমেরিক্যাল মেথড ব্যবহার করবো? আমি বললাম যে তাহলে অ্যাডভান্স রাঞ্জিকুটা মেথড ব্যবহার করো 8 অর্ডারের। তো সে কি করলো, তার এই যে ইকুয়েশনটা বাইর হলো, সেই ইকুয়েশনটাকে সে কি করলো, সিম্পলিফাই করে সে একটা 1 ডাইমেনশনাল ইকুয়েশন তৈরি করলো উইথ মেনি প্যারামিটারস, অনেক প্যারামিটার, যেমন হলো থেরাপি দেওয়া, টাইম, তারপরে এই আশেপাশের এই যে সেলের কম্বিনেশন, অনেক কিছু, মানে প্রায় 20 থেকে 25টা প্যারামিটার দিয়ে সে তার ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করলো 1 ডাইমেনশনাল। যে 1 ডাইমেনশনাল তার ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা সলভ করছো না এই রাঞ্জিকুটা মেথড দিয়ে? করছো না? K1 K2 K3 K4 বাই করছো না? এই আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তো K1 K2 K3 বাই করছো না, তারপরে তো Y1 বাই করছো নাকি? তো আমি বললাম যে তাহলে কাজ করো, রাঞ্জিকুটা মেথড তো তুমি জানো, তাহলে রাঞ্জিকুটা 8 অর্ডার মেথড তো তুমি শিখে ফেলো। মানে আমরা তো ক্লাসে 4th অর্ডার পড়াইছি, 8 অর্ডার তো তারা পড়াই নাই, তোমাদেরকেও তো পড়াই নাই। তারা বললাম যে তুমি 8 অর্ডারটা পড়ে ফেলো। তো বলো স্যার কোথায় পাবো? আমি বললাম ঠিক আছে তুমি আমার লেকচার দেখো, আমার লেকচারে 8 অর্ডার আছে, বা আমার যে থিসিস করছি মাস্টার ডিগ্রিতে 8 অর্ডার, সে তখন 8 অর্ডার নিয়ে পড়ে ফেললো, খুব সহজ করে বুঝে ফেললো। স্যার দারুণ, জিনিসটা তো চমৎকার। তো সে করে কি করলো, ম্যাথলেব দিয়ে একটা প্রোগ্রামিং করলো, ইকুয়েশনটা প্রথমে ট্রান্সফার করে নিল। সে কি করলো, রাঞ্জিকুটা মেথড, এবং ম্যাথলেব দিয়ে সেটাকে কোড করলো। কোড করে আমরা সহজে রেজাল্ট পেয়ে গেছি। সেটা দেখিয়েছি যে আসলে এই হিটটা কতটুকু ভিতরে ঢুকে কত ডিপে যায়, সে শুধু কি ওই এরিয়াতে থাকে নাকি আরো ডিপে যায়। তো এটা একটা সুন্দর থিসিস হয়েছে না? তো এখন তো রাঞ্জিকুটা মেথড না শিখলে কি আমি এটা করতে পারতাম? তোমরা না করলে কি এটা তোমরা করতে পারতে? মুসা তুমি কি বুঝতে পারছো? জি না স্যার। জি স্যার, আসলে আমার কোশ্চেনটা এরকম ছিল, মানে আমার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ কেসটা বুঝতে পারতেছিলাম না, তো আচ্ছা এখন বুঝলাম। তো স্যার আপনার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনি যদি কোনোদিন
মানে আপনার একটা প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল, মানে একটা ইউজ কেস যদি আমাদের সাথে শেয়ার করতেন, মানে বোঝানো লাগবে না, জাস্ট এমনি একটু শেয়ার করলে আমাদের ভালো হতো। মানে এরকম একটা রিকোয়েস্ট থাকবে ফাইনালের আগে বা এরকম আমার সময়। তো আমি তো এখনই তোমাকে দেখাতে পারি, তুমি দাঁড়াও, আমি এখনই তোমাকে দেখাতে পারি, তোমার আমি দেখাই। তোমরা আমার পেপার গুলো দেখবে, আমার যে গুগল স্কলারে যে পেপার গুলো আছে আমি দেখাই। গুগল স্কলারে যাও না তোমরা, ওকে আমার গুগল স্কলারে কিন্তু ঘাটাঘাটি করো। জি স্যার, এমনি ঘাটাঘাটি করা হয় গুগল স্কলার, বাট এই পার্টিকুলারলি যে এটা হলো আমার গুগল স্কলার, ঠিক আছে? তো এখানে দেখো এই যে নিউমেরিক্যাল কম্পিটিশন অফ ন্যাচারাল কম্পিটিটিভ, দেখছো এখানে আছে। তোমাকে আমি এই যে ফাইনাইট এলিমেন্ট কম্পিটিশন প্রসিডিউর দেখো। ওই তো নামানো যাচ্ছে না, তা আমারই পেপার, আমাকে নামাইতে হচ্ছে PDF। এটাও একটা নিউমেরিক্যাল মেথড, ঠিক আছে? এই মেথডের মাধ্যমে আমি কাজ করছি এখন আপাতত। এই মেথডটা আমি ডেভেলপ করছি, আমি নিজে ডেভেলপ করেছি। দেখো তোমরা এত বুঝবে না কিন্তু, বাট আমি জাস্ট তোমাদের স্টেপ গুলো দেখাচ্ছি। এই স্টেপ গুলো দেখাচ্ছে, এই যে আমি এটার ভিতরে, এই ডোমেইনের ভিতরে কি আছে আমি জানতে চাই, তাহলে এটাকে আমি মেশিং করে কি করছি, একটা নিউমেরিক্যাল মেথড ডেভেলপ করছি। করে আমি এরকম দিস ইজ নিউমেরিক্যাল মেথড, এটা গুলো নিউমেরিক্যাল মেথড করে আমার ইকুয়েশন গুলোকে ট্রান্সফার করছি। করার পরে আমি এই যে ম্যাট্রিক্স পাইছি, একটা ম্যাট্রিক্স পাইছি। হ্যাঁ, এই ম্যাট্রিক্স থেকে আমি এখন এটাকে সলভ করব। এখন এটা একটা নিউমেরিক্যাল, পুরোটাই একটা নিউমেরিক্যাল মেথড, কম্পিটিশন প্রসিডিউর একটা নিউমেরিক্যাল মেথড, কিন্তু ফাইনাইট এলিমেন্ট মেথড। তো এই পুরোটাই ফাইনাইট এলিমেন্ট মেথড করার পরে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বাই করছি। তোমরা তো অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স করার পরে আমি কি করেছি, এই দেখো এই অনেক বড় একটা ম্যাট্রিক্স পাইছি, দেখছো? একটা ম্যাট্রিক্স পাইছি, এই বড় একটা ম্যাট্রিক্স পাইছি। এন্ড এই ম্যাট্রিক্সটা আমার সলভ করতে গেলে এখানে কিন্তু আমার নিউটন রাফসন মেথড ব্যবহার করতে হবে, যেটা আমরা পড়েছি, আমাদের এই ক্লাসে পড়েছি। এই নিউটন রাফসন মেথডের মাধ্যমে কিন্তু আমাদের, এবং ব্যাকওয়ার্ড, শুধু নিউটন রাফসন না, ব্যাকওয়ার্ড কি ইন্টারপোলেশন ফর্মুলা যেটা আমরা করেছি সেটাও আমাদের এখানে লাগছে, সেটাও কিন্তু আমার এখানে লাগছে। লাগার পরে এখন দেখো এই যে ব্যাকওয়ার্ড ওয়েলার টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম, হ্যাঁ, এটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। করার পরে আমি এখন কম্পিউটার অ্যালগরিদমের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমি এটা সলিউশন করছি, কারণ হাতে কলমে করা সম্ভব না, এত বড় ম্যাট্রিক্সকে হাতে কলমে সম্ভব না। আমি কম্পিউটারের মাধ্যমে সলভ করছি। সলভ করে আমি কি রেজাল্ট পেয়েছি দেখো, সলভ করে আমি কি রেজাল্ট পেয়েছি। এই যে ভিতরে কি হইতেছে, ভিতরে হিটটা কিভাবে ট্রান্সফার হইতেছে, এটা এই রেজাল্ট আমি এখানে পেয়েছি। আমি কি তোমাদের বুঝাতে পারলাম? মানে স্যার থার্মোডায়নামিক্স বা আপনার যে ফ্লুইড সিমুলেশন বা এরকম সিমুলেশন করতে গেলে আমার এগুলো লাগবে, এরকম বিষয় স্যার? নট অনলি থার্মোডাইনামিক্স, মেকানিক্সের যত কাজ আছে, মেকানিক্স, পৃথিবীতে মেকানিক্স কি, এই যে কম্পিউটার একটা মেকানিক্স। কম্পিউটারের যে এই যে মনে করো কম্পিউটারে তুমি সিমুলেশন করলা, যে তোমার ব্যাটারিটা তুমি সিমুলেশন করলা, যে ব্যাটারির ভিতরে কি ঘটতেছে আমি এটা দেখতে চাই। তো এটা তো একটা মেকানিক্স, যেখানেই মেকানিক্স পাবা সেখানেই মনে করো যে তোমার এই নিউমেরিক্যাল মেথড। শুধু নিউমেরিক্যাল মেথড তো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল, কারণ ম্যাথমেটিক্স যেখানে মেইন ম্যাথমেটিক্স যেটা অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্স যেখানে ফেল, সেখানে আমরা নিউমেরিক্যাল ছাড়া কোনো কাজ করতে পারি না। যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমার প্রবলেমটাকে যদি তুমি ম্যাথমেটিক্সে ফেলা দিতে পারো তাহলে তোমার কমপ্লেক্সিটি কমে যাবে। আর ম্যাথমেটিক্সে না ফেলাতে পারলে অনেক প্রবলেমই সলভ করা যায় না, মানে প্রায় 97% প্রবলেমই সলভ করা যায় না। আর কিছু প্রবলেম হয়তো ম্যাথমেটিক্সে না ফেলেও সলভ করা যায় বিভিন্ন প্রকার অ্যালগরিদম দিয়ে। হ্যাঁ, এইভাবে গেলাম, এইভাবে গেলাম, কিন্তু পৃথিবীর সব জিনিসগুলোকে কিন্তু প্যাটার্ন তৈরি করা হয়েছে, যেগুলো মানে গবেষণা করে প্যাটার্ন তৈরি করে। যেমন তোমরা যখন কোনো একটা শর্টেস্ট পথ অ্যালগরিদম যখন ব্যবহার করো, সেটা কি একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে না, অ্যালগরিদম না? যেমন আরেকটা আছে কি, তোমরা ওই যে বাইনারি সার্চ আছে না, বিভিন্ন প্রকার বাইনারি সার্চ, তারপরে ডিসকার্টেস অ্যালগরিদম, বিভিন্ন প্রকার অ্যালগরিদম আছে না, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, বিভিন্ন প্রত্যেকটা অ্যালগরিদমকে তো একটা প্যাটার্নে ফেলানো হয়েছে, ওই প্যাটার্নটিকে নিউমেরিক্যাল বলা হয়, ওইটাই নিউমেরিক্যাল মেথড।
বুঝতে পারছো? এখন এখানে হয়তো কিছু ডিফারেন্ট টাইপ অফ নিউমেরিক্যাল মেথড পড়তেছো, কিন্তু মানে ওখানে স্যার আমার প্রবলেম সেটটা আমি জেনারেলাইজ করে যদি প্যাটার্নে ফেলতে পারি সেটাই নিউমেরিক্যাল মেথড। এখন আমরা সেটাই এখানে নিউমেরিক্যাল মেথড। হ্যাঁ, সেটাই নিউমেরিক্যাল মেথড। আচ্ছা স্যার সেইটাই এবার আমরা এখানে শিখি। অনেকে নিউমেরিক্যাল মেথড ডেভেলপ করে, নিজেরাই ডেভেলপ করছে। যেমন কিছুদিন আগে জাপানে একটা ছেলে, 12 না 13 বছর একটা ছেলে, সে এই নতুন একটা, যে আমরা যেটা নিউটন রাফসন ব্যবহার করছি, সে নতুন একটা মেথড ব্যবহার করছে যেটা নিউটন রাফসন চেয়েও বেটার, কিন্তু মেথডটা এখনো আমাদের কাছে আসে নাই, এসে পৌঁছায় নাই, মানে আমাদের কাছে এখনো এটা আসে নাই, আমরা এখনো পাইনি। কিন্তু আমরা শুনেছি যে ওই মেথডটা নিউটন রাফসন মেথডের চেয়েও আগে। যেমন তুমি যেমন বাইসেকশন মেথড দেখো, তোমার 10টা 15টা ইটারেশন লাগে, নিউটন রাফসন মেথডে কিন্তু তুমি 3টে ইটারেশনে কিন্তু হয়ে যায়, আর বেশি লাগে না। ও নাকি বাইর করেছে যে একটা ইটারেশন দিলেই নাকি বের হয়ে যায় পুরা রেজাল্ট। তাহলে এই মেথডগুলো কে ডেভেলপ করবে? স্যার 12 বছরের স্যার? হ্যাঁ, 12 বছর ছিল। হ্যাঁ, তো এটা কম্পিউটার সায়েন্টিস্ট ছাড়া এটা কে বাইর করবে? কারণ জিনিসটা তো বুঝতে হবে, কারণ কম্পিউটারের প্যাটার্নে যদি তুমি প্রোগ্রামিং না করো, তাহলে তো তুমি বুঝবা না যে আমি আসলে, কারণ সিরিজ অফ ট্রায়ালস সলিউশন লাগে। এই জন্য প্রোগ্রামিং জানলে খুব সহজে কিন্তু যে কোনো মেথড আমরা ডেভেলপ করতে পারি। যেমন তুমি যেহেতু মুসা আছো, প্রোগ্রামিং করছো, তাহলে যে কোনো একটা মেথডকে তুমি যদি প্রোগ্রামিং করে ওটাকে যদি তুমি সিরিজ মানে একটু চেঞ্জ করে 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 যে আসলে এক্সাক্ট ভ্যালু দিকে কিভাবে যাওয়া যায়, এটা করতে করতে যদি তুমি মানে চেষ্টা করো, আমার মনে হয় 6 মান্থসে একটা মেথড ডেভেলপ করা সম্ভব। সেটা তো সম্ভব, কিন্তু আগে রেগুলার বুঝতে তো নিউমেরিক্যাল হবে। মেথড ছাড়া এখন সায়েন্স বিকলাঙ্গ, সায়েন্স চলে না সোজাল। তুমি কি মনে করো যে কম্পিউটার সায়েন্সে তোমরা যে পড়ছো এগুলা তো কম্পিউটার সায়েন্স না? কম্পিউটার সায়েন্স হলো বড় বড় প্রবলেম সলভ করবে, যেমন ক্যান্সার ডিজিজের প্রবলেম সলভ করবে। যেমন এখন কোভিড এর প্রবলেম আছে, কোভিড অ্যাটাক হইলে লাংটাকে পুরোটা সিমুলেশন করতে হবে। এইগুলো হলো কম্পিউটার সায়েন্সের কাজ, বড় বড় প্রবলেম সলভ করা। যে কোভিড নিয়ে এখন তো কম্পিউটার সায়েন্টিস্টের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। এখন কম্পিউটার সায়েন্স এখন এমন এক জায়গায় চলে আসছে যে যখন ম্যাথ যেখানে আমরা হাতে কলমে সলভ করতে পারি না, তখনই আমরা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু সলভ করার চেষ্টা করি। এই কারণে কম্পিউটার সায়েন্স তৈরি হয়েছে, এই কারণে কিন্তু কম্পিউটারের কনসেপ্ট আসছে যে অনেক বড় বড় প্রবলেম সলভ করার জন্য। ক্লাউড কম্পিউটিং যে করি আমরা, দেখো কম্পিউটার কয়টা সিমুলেশন করতে পারে, কয়টা ইটারেশন করতে পারে। কিন্তু ক্লাউড কম্পিউটিং যদি তুমি করো, তুমি মানে তোমার যত দরকার তুমি এত সিমুলেশন করতে পারবা, এত ইটারেশন করতে পারবা, ঠিক না? এই কনসেপ্ট গুলো ডেভেলপ হয়েছে বড় বড় প্রবলেম সলভ করার জন্য। যেমন ট্রাফিক প্রবলেম, হ্যাঁ, একটা মানে ট্রাফিক ফ্লো প্রবলেম, এগুলো কম্পিউটার মাধ্যমে সলভ করা। কম্পিউটার পৃথিবীতে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো ফিজিক্স, তারপর হলো কম্পিউটার সায়েন্স। ম্যাথ তো অনেক পরে। কম্পিউটার সায়েন্স তোমরা পড়ছো, তুমি সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট তোমরা পড়াশোনা করছো। এই জন্য তোমাদের প্রচুর ম্যাথ শিখতে হবে। ম্যাথ ছাড়া তোমরা ইউ কান গো মানে স্টেপ ফার্দার স্টেপ। ম্যাথমেটিক্স তোমাদের মাথায়, তোমাদের কথায়, তোমার চিন্তায়, চেতনায় ম্যাথমেটিক্স ছাড়া সামনে যাওয়ার মানে হলো বোকামি। এটা কম্পিউটার সায়েন্স না, এটা হলো জাস্ট কম্পিউটার অপারেটর। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একমত স্যার আপনার সাথে। স্যার কম্পিউটার অপারেটর স্যার, এটা কি বলেন স্যার? না, ম্যাথ ছাড়া তুমি কম্পিউটার অপারেটর। আর যখন সায়েন্স জানবা, কম্পিউটার সায়েন্স, তখন তুমি হবে সায়েন্টিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট। জি স্যার। এই যে বলছি সায়েন্স, এই জন্য ফিজিক্স জানতে হবে, ম্যাথ জানতে হবে, দেন কম্পিউটার, মানে তুমি হলো সায়েন্টিস্ট, অনেক বড় সায়েন্টিস্ট। মানে এর পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট কম্পিউটার সায়েন্স। আমি তো বারবার বলছি, কম্পিউটার সায়েন্স পড়তে গেলে তোমার ফিজিক্স লাগে, কম্পিউটার সায়েন্স পড়তে গেলে তোমার ম্যাথ লাগে, কম্পিউটার সায়েন্স পড়তে গেলে তোমার কম্পিউটার সায়েন্সের ওন নলেজ লাগে। তুমি চিন্তা করো, তিনটা ডিপার্টমেন্টের 3টা সাবজেক্টের সমন্বয় হলো কম্পিউটার সায়েন্স। ইজ ইট ইজি? ইটস ডিফিকাল্ট। ইউ মাস্ট নো ম্যাথমেটিক্স। তোমার কথায় কথায় ম্যাথ বাইর হতে হবে। আর নাম্বার থিওরি তো তোমার পুরো মুখস্থ থাকতো, মানে পুরো মাথায় থাকতে হবে নাম্বার থিওরি। যাই হোক, আমি তোমাদের বেশি মানে বকবক করছি বেশি, কিন্তু আমি জানি আমাদের ছাত্ররা অনেক ভালো করছে, তারা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন জায়গায় কাজ করছে, খুব ভালো করছে। মানে আই ফিল ভেরি গুড অন দ্যাট। হ্যাঁ, অনেক ছেলে পেলে আছে, তুমি যদি তোমাদের কাছে বলি, যদি একসময় দেখি আমি আই ক্যান অ্যারেঞ্জ ছোট্ট একটা সেশন যদি করতে পারি ওদেরকে নিয়ে, যারা তোমাদের ফর্মার বড় ভাই বিভিন্ন জায়গায় আছে, টপ লেভেলে আছে, তাদেরকে নিয়ে যদি একটা ছোট্ট সেশন করা যায়, তোমরা হয়তো তাদের পরিচিত হবা, হ্যাঁ, তাদেরকে জানতে পারবা, বা তোমরা নিজে ইন্সপায়ার্ড হবা।
দেখি আমি আমি করতে পারি কিনা, মানে আমার আসলে আই এম ভেরি বিজি, মানে হোয়াট আই এম সেইং টু মাচ বিজি, মানে হয়তো আমরা অনলাইনে করছি কিন্তু আমরা বুঝতেছি না মানুষের ব্যস্ততা। প্রতিদিন আমি অফিস করি, প্রতিদিন আমি সকালে অফিস করি, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অফিস করি। এই যে তোমাদের ক্লাস নিয়ে আমি চলে যাবো অফিসে, হ্যাঁ ওখানে গবেষণা করব, ইউনিভার্সিটির জন্য কিছু কাজ করব, পলিসি, তারপরে কোয়ালিটি, যে তোমাদের যে পড়ানো হচ্ছে, যে এই পড়ানোর ক্ষেত্রে তোমাদের কোয়ালিটি কোন কতটুকু হচ্ছে, এগুলো অ্যাসেসমেন্ট, এবং সেগুলো জমা দিতে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে। এবং তোমরা খুব ভালো জায়গায় পড়াশোনা করছো, আমি বিলিভ মি তোমরা খুব ভালো জায়গায় পড়াশোনা, তোমাদের টিচাররা অনেক ভালো, দে আর টেকিং কেয়ার অফ ইউ। চমৎকার ভাবে তোমরা যখনই যেটা চাবা স্যাররা কিন্তু তোমাদের টেক কেয়ার করছে, হ্যাঁ ঠিক আছে। আর তোমরা নিজেরা একটু কর্মঠ হইবা, আমি যেয়ে তোমাদের ডাকবো না, আমি কমু না মোহাম্মদ সেতু আমাকে ইয়া করো তো, এই যে বলো তো, আমাকে বলো তুমি, আমি এই ইয়াটা একটু অন করে দিই, রেকর্ডিংটা। সেতু আমাকে বলো স্যার রেকর্ডিংটা অন করে দেন, ঠিক না? তোমাদের আমাকে বলতে হবে। তো আসো আমরা এই যে মেথডটা শিখছিলাম সেই মেথডটা একটু পড়ি, যে সিমিলটেনিয়াস ইকুয়েশন যখন আমরা সলিউশন আমরা করব, স্যার আমাদের আসলে কি হয় মিডের রেজাল্ট দিবেন না? হ্যাঁ স্যার কখন তৈরি হয় বলো তো দেখি? তোমরা কি জানো, তোমরা তো নিশ্চয়ই ম্যাথ 1 পড়েছো, ম্যাথ 1 এ কি সিমিলটেনিয়াস ইকুয়েশন পড়েছো? ম্যাথমেটিক্স 1 এ কি তোমরা সিমিলটেনিয়াস ইকুয়েশন পড়েছো? পড়ো না? না স্যার। না স্যার। আচ্ছা, সিমিলটেনিয়াস ইকুয়েশন তৈরি হয় যেমন কোন একটা অর্গানাইজেশনের প্রফিটকে, কোন একটা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম বা প্রফিট প্রবলেম বা ট্রাফিক প্রবলেম, এই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে তোমার কি তোমার এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তৈরি হয়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তৈরি হয়। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কখন তৈরি হয়, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা এখানে এখানে আমার 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 যে মেথডটা তৈরি করলাম, দেখো এই যে এখানে এখানে একটা ইকুয়েশন না, এটা একটা ইকুয়েশন না, এটা একটা ইকুয়েশন না, এটা তো একটা ইকুয়েশন, এটা তো কি ইকুয়েশন, এগুলো তো ইকুয়েশন না, ঠিক না? 20 21 22 23 24 একটা ইকুয়েশন না, প্রত্যেকটা ইকুয়েশন না? তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ইকুয়েশনকে যদি আমি একসাথে সলভ করতে চাই তখন এই 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 ইকুয়েশন গুলোকে বলা হয় সাইমালটেনিয়াস ইকুয়েশন। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। এই আমার কথা কি শোনে না কেউ নাকি? ও স্যার জি স্যার বললাম তো স্যার, এই যে মাইক্রোফোনটা অন হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখছো ওই যে আমার ছেলেটা কি করছে, এসে ওই হেডফোনটা লাগিয়ে দিয়েছে, আমি তো খেয়াল করি নাই। স্যার আমি বলছিলাম স্যার, আমি হ্যাঁ স্যার দুইবার বলছি স্যার। ও স্যার এই জন্য হয়তো স্যার মিডের রেজাল্টের কথা বলছি, আপনি শুনেন নাই। হ্যাঁ না আমি শুনে নাই তো, ওই যে ও হেডফোন স্যার লাগিয়ে মিডের রেজাল্ট কবে দিবেন? কেন খুব অস্থির হয়ে গেছে মনে হচ্ছে, দিবেন স্যার স্যার। অনেক অস্থির হয়েছি। খুব নিজের মেয়েদের রেজাল্ট নিয়ে অস্থির হয়ে গেছে রোকাইয়া নাকি? জি স্যার সত্যি অস্থির হয়েছি, কারণটা কি? দিন হয়ে গেছে। স্যার ও ফার্স্ট সেকেন্ড 25 হয় এ পাইছে তো। ফার্স্ট স্টেশনে আছি স্যার, রেজাল্ট নিয়ে আছে। আরে ফ্রাস্ট্রেশন আমি আছি না, তুমি ফ্রাস্ট্রেশন কি নিয়ে ফ্রাস্ট্রেশন করবো তুমি? ও মিডের রেজাল্ট নিয়ে ফ্রাস্ট্রেশন আছে, আরে এখানে আমি আছি না। স্যার ওরা তো স্যার কামরান আকাশ তো স্যার মিডের রেজাল্ট নিয়ে ফ্রাস্ট্রেশনে নাই স্যার, ও অন্য স্যার এক্সাম একটু স্যার ভালো হয় নাই তো স্যার, পরে তাই স্যার বললাম স্যার। এক্সাম কি আরো শেষ হয়ে গেছে? এক্সাম আরো আছে না? আপনি জি স্যার, আপনি চাকরিতে 3 বছর করুন। এক্সাম দিয়ে কি হবে? আরে তুমি যদি খারাপ করো তুমি আরেকবার পরীক্ষা দিবা, আরেকবার খারাপ করলে আরেকবার দিবা, আরেকবার খারাপ করলে আরেকবার দিবা, সমস্যা আছে? স্যার তাহলে আমার মিড টার্ম স্যার আরেকবার নেওয়া যাবে স্যার? ও টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। খুশি? জি স্যার আমরা অনেক খুশি স্যার। স্যার অনেক খুশি স্যার। আরে বোকা, তোমরা বাসায় পড়াশোনা করছো, তোমাদের প্রায়োরিটি সবার আগে। তোমরা বাসায় পড়াশোনা করছো, তোমরা নিজেরা পড়াশোনা করছো, এর চেয়ে আর মানে আমরা তোমাদের কোনো পড়াতে পারছি ঠিক মতো?
তা এর চেয়ে তোমরা তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই দিচ্ছ, সুতরাং এতে এতে ফার্স্ট্রেটেড হবে না কোনো কিছু নিয়ে। মানে এভরিথিং উইল বি কভার্ড আপ। তোমাকে আমরা পড়াচ্ছি, তুমি একটু পড়াশোনা করো, জাস্ট আমরা কি চাচ্ছি খালি একটু পড়াশোনার মধ্যে লেগে থাকো। একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে সারা পৃথিবীতে, আমরা একটা বিশাল কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্যে আমরা পড়াশোনা করছি, তার মানে হলো আমরা অনেকের চেয়ে বেটার পজিশন আছি। সেইটাই শুধু আমাদের দরকার, আমরা একটা পড়াশোনার মধ্যে ইনভলভ থাকবো। এই জন্যই আমরা আমাদের এই ক্লাসগুলো কন্ডাক্ট করছি। তুমি কেন বিষয়টা বুঝতেছো না বাবা? তোমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব কনসার্ন, তোমাদের ফিউচার নিয়ে আমরা চিন্তিত যে তোমরা যদি আজকে পড়াশোনা না করো, আজকে যদি এই কোভিড এর কারণে যদি আমরা আমাদের অনলাইন কার্যক্রম যদি পরিচালনা না করি, আমাদের রেজাল্টগুলো যদি পাবলিশ না করি, বা তোমাদেরকে যদি লেখাপড়া এঙ্গেজ না করি, একটা সময় তোমরা হারাই যাবে সারা পৃথিবীতে। বাংলাদেশে কত হাজার হাজার, শুধু বাংলাদেশে সারা পৃথিবীতে কত হাজার হাজার ছেলে পেয়ে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তোমরা কি একটু কল্পনা করেছো? তোমরা চিন্তা করেছো এই বিষয়টা? আমি গ্রামে গিয়েছি, আমি গ্রামে যেয়ে দেখছি যে আমাদের গ্রামের ছেলেরা কিসের লেখাপড়া, কিসের কি, স্কুল বন্ধ আজকে 2 বছর ধরে। They forgot about they are going to school, the babies, মানে বাচ্চারা তারা কাজে লেগে গেছে, জানো? The thousands of people are losing their life in education. আর তোমরা সেখানে অ্যাটাচ করে আছো। তোমরা বলবে, আশেপাশে মানুষগুলোকে বলবে আমার এই কথাগুলো। আমি বারবার বলছি যে আমি ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট মাই পিপল অফ দ্য কান্ট্রি, মাই স্টুডেন্টস অফ দ্য কান্ট্রি। শুধু তোমরা না, অন্যান্য ইউনিভার্সিটি ছাত্রদেরকে নিয়েও আমি খুব চিন্তিত, গভীরভাবে চিন্তিত। তারা যদি একটা প্রসেসের মধ্যে না থাকে, লেখাপড়ার মধ্যে না থাকে, তারা যদি একটা সিস্টেমের মধ্যে না থাকে, they will lose their life. এবং আমরা উই ডোন্ট নো কবে যাবে এই করোনার পরিস্থিতি, কবে ভালো হবে আমরা জানি না, নাও হতে পারে, অথবা এটাই সারা জীবন ব্যয় করতে হতে পারে। উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। এর মধ্যে তোমরা বাসায় বসে, আমরা বাসায় বসে তোমাদের সাথে একটু লিঙ্ক আপ করা, তোমাদের সাথে একটু কথা বলা, তোমরা একটা আমার সাথে যোগাযোগ করে ফোন দিবে, আমাকে ফোন দিবে, তোমরা তোমাদের বিভিন্ন যখনই যে কিছু হয়, মেন্টাল স্ট্রেস হলে আমাকে ফোন দিবে যে স্যার আমার তো এই প্রবলেম। বাবারে তোমরা এখানে কোনো মেন্টাল স্ট্রেস নাই। আমি বলছি তোমরা এখানে পড়াশোনা করতে আসছো, তোমরা পড়াশোনা করবে, তোমাদের রেজাল্ট নিয়ে তোমাদের নেভার ডোন্ট ট্রাই ফর রেজাল্টস। স্যার আপনার নাম্বারটি স্যার সবসময় খোলা থাকে স্যার, ফোন নাম্বার স্যার। হ্যাঁ অলওয়েজ। জি স্যার। আমি আমার লাইফ তো, আমার তো বন্ধু নাই, বান্ধবী নাই, কিচ্ছু নাই, আমার তো ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, আর তোমরা আছো। কি বলেন স্যার, আপনার ফ্রেন্ড নাই? জি স্যার, আমরা থাকতে স্যার ফ্রেন্ডের দরকার কি স্যার? আমরা তো আমার ফ্রেন্ড কিভাবে পাবো? সকালে যাই অফিসে, রাতে আসি বাসায়, গবেষণা করি, তোমাদের পড়াই, তাহলে ফ্রেন্ড কিভাবে থাকবে? ফ্রেন্ড কি এত সহজভাবে থাকে নাকি? ফ্রেন্ড ছিল না স্যার, অনেক টাইম দিতে হয়। হ্যাঁ, এত ফ্রেন্ড ছিল, একটা কলেজে ছিল, ইউনিভার্সিটি ছিল, এখন তো নাই, বিকজ এখন ডিফারেন্ট লাইফ। এখন আমার মেইন চিন্তা তো ছাত্রছাত্রীদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে আমাদের বেশি চিন্তা। তাহলে হাউ আই ক্যান গেট মেনি আদার পিপল। শিক্ষকদের তো এত বন্ধু থাকে না, শিক্ষকদের মেইন চিন্তাই থাকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে। ছাত্রছাত্রীরা যেন ভালো জিনিস শিখে, ইথিক শিখে, অনেস্টি শিখে, এইটা হলো মেইন কাজ ছাত্রছাত্রী মানে শিক্ষকের। হ্যাঁ, তোমরা পড়াশোনা করবে, তোমরা তোমার নিজেদের জীবনটাকে গড়বে, সেটাই তো, তোমাদেরকে নিয়েই তো আমার চিন্তা। কোন ছাত্র কোথায় ভর্তি হলো, কোন ছাত্র কোন জায়গায় চাকরি পেলো, চাকরি পাওয়ার পরে তার বিয়ে হলো কিনা, সেই বিয়েতে সে আমার দাওয়াত দিল কিনা, সেগুলো নিয়ে আমাদের চিন্তা। আমি তো জানি তোমরা তোমার পাস টাস করার পরে বিডি করে মনে করো যে সংসার করবা, সবকিছু করবা, স্যারদের কথা ভুলে যাবা। না স্যার, এটা সম্ভব। তোমরা কি আমার পয়েন্টটা পেয়েছো? মানে আমি আসলে যে কথা তোমাদের বলতে যাচ্ছি, তোমরা কি সেই পয়েন্টটা পেয়েছো? জি স্যার, জি স্যার, এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নেই স্যার। হ্যাঁ, গেটিং আমাদের কাছে পড়াশোনা। হ্যাঁ, আমরা কি বলে বললাম স্যার, আমাদের কাছে পড়াশোনাটা চালিয়ে যাওয়া সবসময়। এক্স্যাক্টলি। এবং শুধু সেটা না, তোমাকে তো করবাই, আশেপাশে তোমার যারা ভাই আছে, চাচাতো ভাই আছে, ভাই বোন আছে, চাচাতো বোন আছে, মামাতো বোন আছে, মামাতো ভাই আছে, যারা আছে তাদেরকে সবাইকে একটু, তোমরা যেভাবে চলছো, তোমরা যেভাবে পড়াশোনার মধ্যে একটা অ্যাটাচমেন্ট হয়ে আছো, তাদেরকে বলবো, আদারওয়াইজ তারা কিন্তু হারিয়ে যাবে। বারবার বলছি, নলেজ থেকে হারিয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, তো সবাই সবার জন্য আমরা চেষ্টা করি, আমরা সবার জন্য উপকার করি। হ্যাঁ, সেটাই আমাদের মেইন কাজ। তো চলো আমরা একটু, আমি যে কথাটা তোমাদের বলছিলাম, আমরা একটু দেখি পড়াশোনা করি, আমরা দেখি এটা এই সাইমালটেনিয়াস ইকুয়েশনের বিষয়টা আমরা একটা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি কিনা।
এই যে মনে করো যে এই প্রবলেমটা যদি আমরা একটু সলভ করি, মনে করো যে আমাদের এখানে একটা প্রবলেম আছে, আচ্ছা আমরা এখানে প্রবলেম আছে, এটা কি হলো? এনিওয়ে, তো এই প্রবলেমটা ডায়াগোনালি ডোমিনেন্ট কিনা প্রথমে চেক করতে হবে। এটা একটা সিমেট্রিয়াস ইকুয়েশন, 28x plus 4y minus z equal to 32, x plus 3y plus 10z equal to 24, 2x plus 17y plus 4z equal to 35. এটাও তিনটে ভেরিয়েবল আছে এখানে। এরকম ভেরিয়েবল থাকে, মনে করো যে যখন আমরা সিমেট্রিয়াস ইকুয়েশন পাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, তখন কিন্তু ভেরিয়েবল থাকে 20টা 25টা। মনে করো যদি আমি যদি একটা ট্রাফিক ফ্লো প্রবলেম যদি বানাই, ট্রাফিক ফ্লো প্রবলেমে আমার কতগুলো ভেরিয়েবল থাকে, অনেকগুলো ভেরিয়েবল থাকে। অথবা যদি আমি একটা ক্যান্সার, আমি যদি একটা ডাইনামিক্যাল সিস্টেমের একটা ডাইনামিক্যাল সিস্টেম, যেমন একটা ওয়ার মডেল, ওয়ার মনে করো যুদ্ধের একটা মডেল বানালাম, যুদ্ধের একটা ইকুয়েশন তৈরি করলাম যে ওখানে কি কি যুদ্ধের অস্ত্র থাকে, হ্যাঁ দুই পক্ষ থাকে, ঠিক আছে, এই দুই পক্ষ একটা কম্বিনেশন করে যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার পরে কতটুকু ডিস্ট্রাকশন হয়, কত মানুষ মারা যায়, এই যুদ্ধের ইয়াটা এফেক্টটা কত জীবন পর্যন্ত চলবে, এরকম যদি ইকুয়েশন বানায় সেটাও একটা সিমিলটেনিয়াস ইকুয়েশন হবে। তো এই যে ইকুয়েশন গুলো আমরা এখানে পড়ছি, এগুলো হলো ভেরি নর্মাল এবং বেসিক ইকুয়েশন, তোমাদের একটা আইডিয়া দেওয়া। যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবে, যখন গেমস ডেভেলপিং করবে, গেমস বিভিন্ন প্রকার গেমস ডেভেলপ করে না অনেক দেখবো যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি তারা কিন্তু গেমস ডেভেলপ করে, বিভিন্ন প্রকার প্রবলেম সলভ করে, হ্যাঁ গেমস এর প্রবলেম সলভ করে, বা গেমস কিভাবে ডেভেলপ করা যায়, তখন কিন্তু সিমিলটেনিয়াস ইকুয়েশন তৈরি হয়। হ্যাঁ, তো এই একটা বেসিক ইকুয়েশন দিয়ে আমরা এই মেথডটা বুঝাচ্ছি। এটা হলো আমাদের মেইন কাজ, যে বেসিকটাকে আমাদের ক্লিয়ার করা। এখন ডায়াগোনালি ডমিনেন্ট মানে কি? ডায়াগোনালি ডমিনেন্ট হলো যে আমি বলছি A11, A1 হলো প্রথমটা A11, তারপর এটা হবে A12, তারপরে A13, এটা হবে B1, A21, A22, A23, A31, A32, A33। তোমরা কি বুঝতে পারছো? এই যে কনস্ট্যান্ট গুলোকে আমি বলবো A11, এটা হলো A11, বুঝতে পারছো? তাহলে এইটা A11 হলে এটা কি হবে? 4 কি হবে বলো, আমার সাথে কথা বলো। এটা হবে A11, এটা হবে A12, এটা হবে A13 না? জি স্যার। জি স্যার। এটা হবে A21, এটা 22, এটা হলো 23, এটা হলো 31, 32, 33। 3233। হ্যাঁ, তো ডায়াগোনালি কোনটা? এইটা 28 হলো ডায়াগোনাল, এই 3 হলো ডায়াগোনাল, এই 4 হলো ডায়াগোনাল, মানে কর্ণ বরাবর ডায়াগোনাল কি, মানে A11, A22, A33 এগুলো হলো ডায়াগোনাল। এখন দেখি এটা ডায়াগোনালি ডমিনেন্ট কিনা। এইটা কি ডায়াগোনালি ডমিনেন্ট? ডায়াগোনালি ডমিনেন্ট মানে হলো A11 এর যে মানটা, সেই মানটা বাকি যে 4 আর এখানে -1 আছে, এই এদের মানের চেয়ে এটা বড়। এটা সত্য না? এখানে এটা সত্য, কিন্তু এখানে কি এই 3 কি বাকিগুলোর সাথে যোগ করে আসতে বড়? এখানে 1 আছে, এখানে 10 আছে, 10 আর 1 হলো 11, তা 3 তো 11 হচ্ছে ছোট, তাহলে তো ডায়াগোনালি ডমিনেন্ট হলো না, হইছে? না স্যার। হয় নাই। তার মানে আমরা কি করবো জানো, এই থার্ড ইকুয়েশনটাকে সেকেন্ড পজিশনে লিখবো। দেখো এখানে কিন্তু এই যে 17, এই 17 কিন্তু বাকি 2 এবং 4 যোগ করলে কিন্তু অনেক বড় হয়, হয় না? এই জন্য 17টাকে আমি এখানে লিখবো, আর এই ইকুয়েশনটাকে আমি নিচে নিয়ে নেব। কথাটা কি বুঝে গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে যদি আমার ডায়াগোনালি ডমিনেন্ট বানাতে হবে, এই দেখো আমি কি করেছি দেখছো, এই ডায়াগোনালি এই যে x plus 3y plus 10z equal to 24, 2x plus 17y 4z equal to 35. Who observed that the coefficient matrix of 1 is not diagonally dominant? হ্যাঁ, because the 3 আর এটা হচ্ছে কিন্তু ছোট। তাহলে কি করতে হবে? এটাকে চেঞ্জ করে দিতে হবে, মানে রিভার্স করে দিতে হবে। তাহলে কি হবে দেখো, প্রথমে হবে এই ইকুয়েশনটা, তারপরে হবে এই ইকুয়েশনটা, তারপরে হবে এটা। দেখছো চেঞ্জ করে দিছি। এইটা লেখার দরকার নাই, এই যে এই মানে বেহুদার কথা লেখার দরকার নাই, এগুলো বেহুদার কথা। হ্যাঁ, এগুলো আমার ইয়াতে নাই, কিন্তু সে কোথেকে আমদানি করছে কে জানে, বেহুদার কথাবার্তা, এগুলো দরকার নেই। তো এখানে এইটার আমার একটা ইকুয়েশন, তাহলে আমি কি করলাম, 3 নম্বর ইকুয়েশনটা 2 নম্বরে নিয়ে আসলাম, 2 নম্বরটা 3 নম্বরে নিয়ে গেলাম। এখন এখান থেকে x ইকুয়াল টু লিখবো, y ইকুয়াল টু লিখবো, z ইকুয়াল টু লিখবো। দেখছো কিভাবে হইছে? x ইকুয়াল টু 1/28 আর বাকিটা 32 মাইনাস 4y প্লাস z, -4y প্লাস z।
ওয়াই লিখলাম, জেড লিখলাম। এবার আমরা কি বলবো, একটা প্রথম ইনিশিয়ালি ধরবো, জিরো হলো আমার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। এবার ফার্স্ট ইটারেশন আমরা করবো। তো ফার্স্ট ইটারেশনে কি করবো, এক্স এর উপর 1 দেবো। দেখো ক্লিয়ার করো, এক্স এর উপর 1 দেবো, এক্স এর উপর 1 দেবো, আর বাকি ওয়াই এর উপর 0 দেবো, জেড এর উপর 0 দেবো। দেখো ওয়াই এর উপর 0 দেবো, জেড এর উপর 0 দেবো, মানে এগুলো ইটারেশন নাম্বার, এগুলো কি ইটারেশন নাম্বার। সবাই খেয়াল রাখো, সবাই খেয়াল করো, এখানে এই x1 হলো ইটারেশন, মানে ফার্স্ট ইটারেশন করতেছি আমরা। তাহলে x1 y1 z1 আমরা উপরে দিছি, নিচে লিখি নাই, উপরে দিছি x1 y1 z1। তো x1 এর ক্ষেত্রে হবে সবগুলো 0, মানে 0 ইটারেশন থেকে শুরু করেছি আমরা। তো 0 ইটারেশন সবগুলোকে 0 ধরছি। দেখো y0 0 z0 0 0 ধরছি। তাহলে এখানে একটা 0 ধরলাম, এখানে 0 ধরলাম, তাহলে পুরোটা 0 হয়ে গেল। তাহলে 32/28, 32/28। বুঝতে পারছো? ওয়াই এটা কিন্তু সে ডট দিছে কেন, সে গুণ দিবে, এটা তাহলে 4.0 হয়ে যায়, ঠিক না? এটা থেকে 0, 32/28। এটা আসলে 32/28 হবে। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, তুমি ক্যালকুলেট করতে পারো, 32/28 হবে। আমি একটু দেখাই তোমাদের ক্যালকুলেটর। দেখো দেখো 32/28 দেখছো 1.1429, দেখছো 1.1429। জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম ইটারেশনটা আমার সবগুলো 0 দিয়ে হবে। আচ্ছা, এবার মানে y2 এর ক্ষেত্রে কি হবে, y2 এর ক্ষেত্রে কি হবে, দেখো y1 এর ক্ষেত্রে কি হবে, y1 এর ক্ষেত্রে x1টা, এই যে x1টা পেয়ে গেলাম না, সেই মানটা এখানে বসে যাবে, x1 z0 প্লাস 35। তাহলে x1 এই যে এই মানটা পাইছি না, এই মানটা এখানে বসে দেবো, যে 2, দেখো -2 ইনটু এই যে এই মানটা, -4 ইনটু z0, z0 মানে 0, z0 মানে 0 প্লাস 35, তাহলে তুমি পাবো 1.2116। আচ্ছা, এবার z1 এর ক্ষেত্রে কি পাবো, দেখো 1/10 x1 y1 প্লাস 24। তাহলে 1/10, এই যে মানগুলো তুমি এখানে পাইছো এবং এখানে পাইছো, এই মানগুলো আবার এই z1 এর ক্ষেত্রে ব্যবহৃত হবে। আমার এই কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জিনিসটা ক্লিয়ার? এবার দেখো আমরা সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে কি হবে, দেখো x2 এর ক্ষেত্রে এটা হয়ে যাবে x1। এই যে দেখো ফার্স্ট ইটারেশনে যে প্রথম ইকুয়েশনটা, এটা হয়ে যাবে x1। এখানে তারা এটা ব্যবহার করেন, এটা ব্যবহার করলে সুবিধা হইতো, ভালো হইতো, আমি সবসময় এটা ব্যবহার করার চেষ্টা করি। এই y0 এর উপরে এখানে 1, এই 2 হইলে এখানে 1 দিবে, 1 1। এখানে যদি 2 হয় তাহলে এখানে 1 হবে, 1 হবে। তাহলে 1 1 হলে এই 1 1 এর যে মানগুলো এখানে পাইছো, সেই মানগুলো এখানে ব্যবহার করে দিবা। এই মানটা পাবা, এই মানটা ব্যবহার করবা, বললে এই মানটা পাবা। এই মানগুলো আবার এখানে এটা হয়ে যাবে 2, আর এগুলো হয়ে যাবে 1। এটা হয়ে যাবে 2, এরপর হবে এটা 2। বুঝতে পারছো ব্যাপারটা? এই জায়গাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে এখানে যখন 2 হয়ে যাবে, x এর উপরে যখন 2 হয়ে যাবে, তখন এখানে সবগুলো 1 1 হবে, x এর উপরে 1 1 হবে। আর y2 এর ক্ষেত্রে এই যে x2 পেয়ে গেছো, x যেখানে আছে x এর উপর 2 হবে, আর বাকিগুলো 1 হবে। আর লাস্টের ক্ষেত্রে সবগুলোই 2 2 হবে। ঠিক এরকম ভাবে x3 y3 z3 ফোর্থ ইটারেশন, ফিফথ ইটারেশন পর্যন্ত বাইক করছে এখানে। কখন বুঝবা যে তোমার অঙ্ক হয়ে গেছে? দেখবে যে একটা সময় রিপিট হবে, মানে রেজাল্ট আর চেঞ্জ হবে না, কোন একটা মানের দিকে যেটা যেতে থাকবে, এটা কোন একটা মানের দিকে যেতে থাকবে। মানে কি এটা বলো তো, এটা কোন মানের দিকে গেছে, এটা কোন মানের দিকে গেছে? সেতু, জি স্যার। সেতু বলো তো এটা কোন মানের দিকে গেছে? দেখো আমি প্রথম থেকে দেখো, প্রথমে পাইছো 0.993, সরি প্রথমে পাইছো 1.1429, তারপরে পাইছো 1.0388, তারপরে পাইছো 0.9973, তারপরে 0.9938, তারপরে 0.9936। বলো তো এটা কোন দিকে গেছে, এই মানটা কোন দিকে গেছে, মানে তার কোন দিকে যাওয়ার টেন্ডেন্সি?
তার কোন দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে? 1 এর দিকে না? ও জি স্যার। 1 এর দিকে যাওয়ার টেন্ডেন্সি। আর এইটা সম্ভবত সে 1 এর দিকে যাবে না, কারণ সব জায়গায় 1.5070 10507, তার মানে এটা মানে 3/2 এরকম, 3/2 বা 1.5 এর দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, আর এটা 2 এর দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। ঠিক আছে, তো এখন দেখি আমরা একটু ইকুয়েশনে বসিয়ে দেখি যে আসলে আমরা যে রেজাল্টগুলো পাইছি, যে এই যে 0.994, 1.507, 1.849 যেটা মানগুলো আমরা পাইছি, এগুলো যদি যে কোনো একটা ইকুয়েশনকে বসিয়ে দেই, যে কোনো একটা ইকুয়েশন যদি আমরা বসিয়ে দেই, এই পাশে যদি বসাই দেই, তাহলে দেখো তো 32 এর কাছাকাছি কোনো মান আসে কিনা। 28.4 না মাইনাস জেড। আচ্ছা দেখি 28, সেটাকে আমি গুণ করে 0 করে নেই। দেখো 28 ইনটু কত দেখি এখানে কত আসছে, 20 ইনটু 9 সরি ইনটু 0.994, 27.832, হ্যাঁ, প্লাস কি পাবো বলো তো, ইকুয়েশনে কি ছিল, প্লাস 4y মাইনাস জেড, 4y মাইনাস জেড, তাহলে 4y প্লাস 4 বাবা। আচ্ছা আমরা যদি সায়েন্টিফিকটাকে নেই, সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি আমরা নেই একটু, দেখো তো প্রথমে হবে আমার 28 ইনটু 0.994 ইকুয়াল টু প্লাস 4 ইনটু 1.507। আচ্ছা তারপরে প্লাস স্যার মাইনাস জেড। ও মাইনাস না, মাইনাস ব্যাক করি, মাইনাস জেড কত ছিল, 1.8485, 1.8485, 32.0115, দেখো তো 32.0115 দিয়ে রাইছে যে ভেরি ক্লোজ না, 32 দেখছো, ভেরি ক্লোজ না, জি স্যার, ভেরি ক্লোজ। কিন্তু তারপরে এইভাবে দেখবা আর কি যে অঙ্ক মানে মানে নিউমেরিক্যাল ক্ষেত্রে এক্স্যাক্টলি আসবে, অনেকগুলো ইটারেশন করলে কিন্তু এক্স্যাক্টলি মান চলে আসবে। কম্পিউটারের মাধ্যমে অনেক যখন ইটারেশন করবে, এটা হাতে কলমে এত করা সম্ভব নয়, চলে আসবে। এটা খুবই ফাস্টার মেথড, খুবই কার্যকরী মেথড, তোমরা এগুলো একটু করবে। এই অঙ্কটাই ভালো করে বাসায় প্র্যাকটিস করবো। তারপরে এখানে আমরা পরীক্ষা যখন দেবো না, আমরা এখানে মনে 2.5 জায়গায় 25 দেবো, এই যে মনে হয় একটু চেঞ্জ করে দেবো, জাস্ট 3, 10 এর জায়গায় 2 এরকম ভাবে চেঞ্জ করে দেবো, এগুলো এই মানগুলো চেঞ্জ করে দেবো, কিন্তু এই মানগুলোই পরীক্ষা থাকবে, এইভাবেই থাকে পরীক্ষা। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা এইটাই খুব ভালো করে করবো। এরপরে আমরা দেখি ম্যাক্সিমাম মিনিমাম এর কোনো একটা অঙ্ক করতে পারি কিনা, হ্যাঁ, ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশনের কোনো অঙ্ক আমরা করতে পারি কিনা, আমরা একটু চেক করে দেখবো। আচ্ছা তো দেখি আমরা একটু ইয়ার দিকে যাই, অ্যাটেন্ডেন্সের দিকে যাই, একটু অ্যাটেন্ডেন্সের দিকে যাই। অ্যাটেন্ডেন্সের দিকে যদি আমরা যাই, একটু দেখি আমাদের কি অবস্থা। স্প্রিং না সামার, তোমরা হলো সি সেকশন না। আচ্ছা বলো তো আজকে তো কে 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 আসছো? স্যার 382। সৌরভ আসছে, সৌরভ না, তারেক নাই, তারপরে মোহাম্মদ মঈনুদ্দিন খান, স্যার আসি, স্যার আসি, মোহাম্মদ সেতু আছে, আকিম বিন মুস্তফা আছে, রুকাইয়া মহুয়া আছে নাকি, রাকিবুর রহমান, রাকিবুর রহমান নাই, অর্পিতা কর্মকার তো ক্লাসে আসে না। অর্পিতা কোথায় আছে? না স্যার। ক্লাসে আসে না। আচ্ছা আইরিন জাহিদ মিশু,
প্রেজেন্ট স্যার। আচ্ছা, যারা ক্লাস আসে না তোমরা কিন্তু একটু ফোন দিয়ে খোঁজ খবর নিবে যে অসুস্থ কিনা আবার। হ্যাঁ, এটা কিন্তু নিতে হবে কিন্তু। নাইম, ইয়েস স্যার। পারভেজ, পারভেজ নাই, সুমাইয়া, কাজী উম্মে হাবিবা, ইয়েস স্যার। অপূর্ব রয়, ইয়েস স্যার। কামরান হাসো, কামরান তো আছো, তারপর Yes, sir. মেহেদি হাসান, মেহেদি হাসান, সাজিদুল ইসলাম, সুকান্ত পল তো আছো, সুকান্ত পল আছো, হ্যাঁ, তোহা আউমায়ের আছো নাকি? জি স্যার, প্রেজেন্ট। হ্যাঁ, মুবাশশির আলম, মুবাশশির আলম, আচ্ছা, নাইমুল ইসলাম নাইম, নাইমুল ইসলাম নাইম, স্যার ও ফার্স্টে ছিল স্যার, একবারে প্রথমে স্যার। পরে আবার চলে গেল কেন? জাকারিয়া হোসেন রাজিন, তারপর আলভি, আরাফাত আল আজমির, স্যার ছিল। অমিত বারোই আছে, অমিত তো আছে নাকি? ইয়েস স্যার। আর সাইফুল ইসলাম পাটোয়ারি, শাহেলা খান মুনিয়া, ইয়েস স্যার। হ্যাঁ, শেফাইন আজম খান, ইয়েস স্যার। মাহাদি হাসান, নাজমুল হাসান, ইয়েস স্যার। হ্যাঁ, তাহমিদ সাফিক, ইয়েস স্যার। নুসরাত জাহান নিশো, ইয়েস স্যার। মুন্সি ওমর ফারুক রাব্বি, স্যার মুন্সি ওমর ফারুক রাব্বি। হ্যাঁ, মুন্সি ওমর Hello, আইছে sir. নাকি? আসছে? জি স্যার। জি স্যার। তো দেরিতে দিয়ে হলো? স্যার বলছি নেটে সমস্যা হইতে পারে। কইজনো আপডেট তো আপডেট। তো ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ, দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। 1 তারিখের প্রিপারেশন নাও কিন্তু, হ্যাঁ, পরীক্ষা, ঠিক আছে? জি স্যার। তো ভালো থাকো, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার।